আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আপনাদের সবাইকে কেএস দেওয়ান ব্লগে স্বাগতম। তো এখানে দেখতেই পাচ্ছেন আলু আর ডাঁটা কেটে নিয়েছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছ বেছে নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি, আদা রসুন জিরা বাটা নিয়ে নিয়েছি। তো এখন বুঝতেই পারছেন আমি কি রান্না করব। হ্যাঁ বন্ধুরা, আমি আজকে রান্না করব ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছ এর ঝোল। তো এই ডাঁটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল কিন্তু আমার খুবই দুর্দান্ত লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানে আমি একটি কড়াইয়ে বসিয়ে রেখেছি। তো অনেকক্ষণ ধরেই বসিয়ে রেখেছি। তো কড়াইটা অনেকটা গরম হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। তো যেহেতু সবজি আমার অল্প, সেজন্য আমি তেলটাও একটু পরিমাণে কমই দিলাম। তো অনেক দিন ধরে বেশি তেলে খেতে খেতে কিন্তু গ্যাস্ট্রিক হয়ে গেছে অনেক। তো তেল খাওয়ার অনেক চেষ্টা করি কম করে খেতে, কিন্তু পারতেছি না। তারপরও অনেকটা চেষ্টা করতেছি। তো এখানে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো হচ্ছে সেই ফেলে রাখা কাঁচামরিচগুলো। তো বেশি করে আমি কাঁচামরিচ এই জন্য দিলাম, কারণ আমি এখন কিন্তু গুঁড়ামরিচ ইউজ করবো না। তো আমি এখন আগে পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভেজে নেবো হালকা। তো এই পেঁয়াজ ভাজার সাথে সাথে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আমার এই চিংড়ি মাছগুলো এই পেঁয়াজের সাথে ভেজে নেবো হালকা হালকা করে। তো এই যে চিংড়ি মাছগুলো কিন্তু আমার সাদা সাদা চিংড়ি মাছ, তার কারণে বেশি লাল হয়নি, এর থেকে বেশি লাল হবেও না। এখানে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটার সাথে। যেহেতু আমি ঝোল রান্না করব, আমার একটু লবণের বেশি প্রয়োজন, কারণ ঝোলে একটু লবণ বেশি হতে হবে। আর ডাঁটার তরকারিতে একটু হালকা লবণ বেশি না দিলে কিন্তু হয় না, আবার অতিরিক্ত বেশি দিলে কিন্তু তেতো হয়ে যাবে। তো যে যা স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। তো এখানে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। তো হলুদ গুঁড়ো অল্পই দিয়েছি আমি। এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো গ্রেভি করার জন্য। যেহেতু আমি আদা রসুন বাটাটা ইউজ করবো, তখন সেজন্য আদা রসুন বাটাটা যাতে লেগে না যায় সেজন্য আমি দিয়ে দিলাম হালকা পরিমাণ পানি। তো এখানে এখন আমি একে একে হাফ চা পরিমাণ জিরে বাটা, এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এই তো দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো আপনাদের ভাইয়া বাজার থেকে এই যে ভালো দেখে মটরশুঁটি নিয়ে আসছে। মটরশুঁটিগুলো কিন্তু খুব সুন্দর মোটা মোটা মটরশুঁটি। তো এগুলো কিন্তু দেশি নেই, এগুলো হাইব্রিডগুলো। তো এগুলো নিয়ে আসছে, এগুলো বেছে নেব রান্নার ফাঁকে ফাঁকে। তো কাজটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে আমি আস্তে আস্তে বেছে নেব। এখানে কিন্তু মশলাটা কষানো হচ্ছে, তো আমি একে একে বেছে নেব। তো এগুলো বেছে নেওয়ার আগে আমি আরেকটা কাজ করব। সেটা হচ্ছে আমি ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম, ইলিশ মাছটা আগে কেটে নেব, কারণ আমি আজকে ইলিশ মাছও ভুনো করব। তো সেজন্য আগে ইলিশ মাছটা কেটে নেব, কারণ এই রান্না করা শেষ হলে আমি ইলিশ মাছটাও রান্না করে নেব। তো এক হাত দিয়ে ছিলতে গিয়ে কিন্তু সব ফেলে দিচ্ছি। তো আগে আমি ইলিশ মাছটা কেটে নিই, তারপরে এগুলো বেছে নেব। তো এইখানে আমার মশলাটা আরেকটু কষে নিয়ে তো ইলিশ মাছটা উঠিয়ে নিই। এই যে ইলিশ মাছটা বেশি বড় না, ছোট ইলিশ মাছ, সেজন্য এটাকে বোনা করব। বড় হলে সরষে ইলিশ করতাম, কিন্তু বেশি বড় না, ছোট। কিন্তু এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হবে, কারণ এটা কিন্তু পদ্মার ইলিশ। এই দেখেন লাল একটা রেক আছে, এর মাধ্যমে বোঝা যায় এটা যে পদ্মার ইলিশ। তো খেতে খুবই দুর্দান্ত হবে। তো সেজন্য এটাকে আমি এখন ভালো করে কেটে নেব। আর এই পাশে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ডাঁটা আলুটা দিয়ে দেবো। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু চুলার আঁচটা হালকা পরিমাণ কমিয়ে দেবো, নয়তো কিন্তু নিচে লেগে যেতে পারে। এতে করে ডাঁটা আলু সেদ্ধ হবে না, নিচ দিয়ে লেগে দিলে কিন্তু খেতেও ভালো লাগবে। তো সেজন্য আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সামান্য পরিমাণে চুলার আঁচটা কমিয়ে দেবো হালকা পরিমাণে, যাতে ভালো করে সেদ্ধ হয় ডাঁটাটা। আর এই মাছটা এখন আমি কেটে নেব। তো দেখা হচ্ছে মাছ কেটে নেওয়ার পর। তো দেখেন কত সুন্দর সবুজ সবুজ কালার হয়েছে আমাদের ডাঁটাগুলো। তো ডাঁটাতে এখন আমি আর ঢাকনাটা দেবো না। আর আমার ডাঁটাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। তো কষানোতে প্রায় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখাই আপনাদের, দেখছেন একদম কেটে গেছে। তো এখানে আমি একটু বেশি করে ঝোল দেবো, কারণ ঝোলটা খেতে কিন্তু খুব দারুণ লাগে ডাঁটার সাথে।
তো গরম ভাতের সাথে পাতলা এই ডাঁটার ঝোলটা খেতে জাস্ট ওয়াও লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এখানে কিন্তু আমি আর ঢাকনাটা দিচ্ছি না, এভাবেই কিন্তু বলক চলে আসবে। এখন আমি চুলার জালটা বাড়িয়ে দেবো বলক আসার জন্য। আর এটা কষাতে কষাতে কিন্তু আমার এখানে মাছটা কাটা হয়ে গেছে। দেখেন এত ছোট মাছে পেট ভর্তি ডিম, ভাবা যায় কীরকম। এত ছোট্ট একটা মাঝখানে শুধু 3টে পিস হয়েছে, তাও দেখেন ডিম ভর্তি, একদম পেট ভর্তি ভর্তি ডিম। তো আমার সর্বদাই ইলিশ মাছের ডিমওয়ালা মাছটা আমার সবসময় প্রিয়। কিন্তু আমার আম্মু সবসময় বলতো, আরে পাগলের দলেরা, ডিমওয়ালা মাছ খেতে ভালো লাগে না, খেতে ভালো লাগে ডিম ছাড়া মাছ। কিন্তু আমার কাছে সবসময় ডিমওয়ালা মাছটাই পছন্দ ছিল। একে তো ডিম থাকবে, দ্বিতীয়ত মাছটাও থাকবে, তো খেতে সমস্যা কি, একসাথেই দুটো পেয়ে গেলাম। কিন্তু আমার আম্মুর কখনোই এটা পছন্দ ছিল না। তো আজকে ডিম হয়েছে, আমি অনেকটা খুশি হয়েছি। তো এখন এগুলোকে ভুনো করব। আর ওইখানে আমার তরকারিটা তো দিয়ে দিয়েছি, এখানে আমি আর ঢাকনাটা দেবো না। তো হতে থাকুক, আমি অন্য কাজগুলো করে আসি, মেয়েদেরকে একটু দেখে আসি। তো এখানে আমি আরেকটা কাজ করব। তরকারিটা হতে হতে এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণটা মাখিয়ে নেব। যেহেতু আমি মাছটা ভুনা করব, একটু হালকা ভেজে তারপর ভুনা করব, সেই জন্য আমি আগে থেকে হলুদ আর লবণটা মাখিয়ে নেব। তো এতে করে খুব সুন্দর করে কিন্তু মাছটা ভাজার সময় আর সাদা সাদা লাগবে না, সুন্দর করে হয়ে যাবে। একটু আগে থেকে মাখানো লবণ হলুদ আর লবণটাও কিন্তু বেশ ভালোভাবে মিশ্রণ হবে। তো সেজন্য, আর তরকারি হয়ে গেলে আমি মাছটাও বসিয়ে দেব। সেজন্য আমি আগে থেকে মাছে হলুদ মরিচ দিইনি, শুধু হলুদ আর লবণ। ইলিশ মাছে মরিচটা দিলে হয় কি, আলাদা কিছু হয় না, দেখা যায় একটু ঝাল ঝাল লাগে, কিন্তু রান্না করা মাছে মরিচ না দেওয়াই ভালো। এতে করে কিন্তু মাছের টেস্টটা অন্যরকম হয়ে যায়, দেখা যায় তরকারিতেও ঝাল থাকে, আবার মাছটাও ঝাল ঝাল হয়ে যায়, বাচ্চারা খেতে পারবে না। তো এইখানে আমি সুন্দর করে হলুদটা মাখিয়ে নিলাম। তখন হাতটা ধুয়ে নেব। তো শুধু শুধু বসে থেকে লাভ নেই, আমি একটু আস্তে আস্তে মটরশুঁটিগুলো বাছা শুরু করে দিই। আস্তে আস্তে একে একে করে বাছতে থাকি, তরকারিটা হতে থাকুক। তো এই যে আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব সুন্দরভাবে তরকারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে দেখেন। তো এখন আমি নামিয়ে নেব, মাছটা ভেজে নেব নামিয়ে। তো মাছটা ভেজে নেওয়ার জন্য আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তো কড়াইটা গরম হয়ে আসছে, এখন আমি এখানে হলুদ আর লবণ মাখানো মাছটা দিয়ে দেবো। তো আমি কিন্তু বেশি মশলা করে ভাজবো না, একটু হালকা ভেজে নেব, কারণ বেশি রান্না করা মাছ বেশি ভাজলে কিন্তু স্বাদ চলে যায়। তো সেজন্য আমি বেশি ভাজবো না, এখন আমি সুন্দর করে ভেজে নেবো মাছটা। তো এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা একে একে তুলে নেব। তারপরে তো যেই তেল আছে ওই তেলের মধ্যেই আমার তরকারি রান্নাটা হয়ে যাবে, মানে যে ভুনাটা করবো বলেছিলাম। তো অনেকটা তেল বের হয়েছে মাছ থেকেও, তো মাছগুলো এখন এই তেলেই পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেবো, সুন্দর করে ভেজে নেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। আর এই পাশে দেখেন আমার অনেকগুলো মটরশুঁটি ছোলা হয়ে গেছে, মাত্র একটু আছে। তো রান্না এটা করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এসে আজানও প্রায় দিয়ে দিয়েছে, রান্নাটা ফাস্ট করতে হবে। একটু হালকা ভাজা ভাজা হলে এখানে আমি একটু পানি দিয়ে দেবো গ্রেভি করার জন্য। তো এই যে এখানে আমি এখন একটু পানি দিয়ে দেবো গ্রেভি করার জন্য সুন্দর করে। এখন আমি এখানে জিরা, আদা রসুন বাটা, হলুদ মরিচ সব একসাথে দিয়ে দেবো। এখানে সব দিয়ে দিয়েছি মশলা, এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা দেখেন খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন এটাতে আমি ঝোল দিয়ে দেবো। তো আপনারা হয়তো ভাবতেছেন আজকে মনে হয় আমি শুধু পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করবো, না, এর কারিশমা এখন এই যে এই টমেটোটা এখন আমি কেটে এটার ভিতরে দিয়ে দেবো। আমি কষানোর মধ্যে দিয়ে নিয়ে আজকে আমি ঝোলের মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা গলবে না, কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি টমেটোটা ভালো করে কেটে দিচ্ছি ধুয়ে। তো এই যে জাস্ট 3টা করে ফালি করে আমি এই যে দিয়ে দিলাম। এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। তো বলক চলে আসলে তারপর আমি মাছটা দিয়ে দেবো। এখন আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। দেখেন এই যে টমেটো একদম গলে গেছে, দেখছেন, জাস্ট একটা বলক চলে আসছে, তাতে এই অবস্থা। তো এখানে আমি মাছগুলোও দিয়ে দেবো।
আর আমার রান্নাটাও প্রায় শেষ। খুব সুন্দর করে বাইরে আজানও দিচ্ছে। তো এখন আমি আবার একটু ঢাকা দিয়ে ডেকে নেব। তো আমার বুটও এই যে ছোলা হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেএস দেওয়ান ব্লগের সঙ্গেই থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।